দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। জাতিসংঘের গুম ও নির্যাতন বিরোধী সনদে সই করল বাংলাদেশ। আর যেন কেউ কখনো কোনো নাগরিকদেরকে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 52, এখনও পানিবন্দী লাখ লাখ মানুষ। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের আয়োজন করবে আশা বিএনপির। গত সরকারের মেগা প্রকল্প খতিয়ে দেখবে শ্বেতপত্র প্রস্তুত কমিটি। এবারে দর্শক পুরো আয়োজনে যাচ্ছে। জাতিসংঘের গুম ও নির্যাতন বিরোধী সনদে সই করেছে বাংলাদেশ। আজ উপদেষ্টা পরিষদের সভায় এতে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় কালো টাকা সাদা করার বিধান বাতিল করা হয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তার সুবিধা বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও বিচার বহির্ভূত হত্যার ঘটনা আলোচনায় ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানুষকে হেফাজতে নিয়ে নির্যাতন, গোপন বন্দিশালায় দীর্ঘদিন আটকে রাখার ঘটনাও উঠে আসে সংবাদ মাধ্যমে। শেখ হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার এসব গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করেছে। এরই ধারাবাহিকতায় এবার জাতিসংঘের গুম বিরোধী কনভেনশনে সই করল বাংলাদেশ। বল প্রয়োগকৃত নিখোঁজ থেকে সকল ব্যক্তির সুরক্ষায় 2006 সালে জাতিসংঘে গুম বিরোধী এই আন্তর্জাতিক কনভেনশনটি গৃহীত হয়। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সভায় এতে সই করেন প্রধান উপদেষ্টা। আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে, কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। এছাড়া সভায় নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়। রিজওয়ানা হাসান জানান, হজের খরচ যাতে যৌক্তিকভাবে কমানো যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। অপ্রদর্শিত আয় নিয়েও কথা বলেন তিনি। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি, সেটা বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াটা চালু রাখব। উপদেষ্টা পরিষদের সভায় জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা বিশেষ নিরাপত্তার সুবিধা পাবেন না। আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না। আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকলেও লক্ষ্মীপুরের অবস্থা এখনও বেশ নাজুক। সেখানে পানিবন্দী লাখ লাখ মানুষ, নেই পর্যাপ্ত খাবার, বিচ্ছিন্ন প্রায় প্রতিটি বাড়ি। বন্যায় সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 52। ঘরে আমাদের পানি এখনো আছে, মানে হাঁটু সমান আছে পানি। এখান দিয়ে ময়লা পানি আছে, কাঁচরা পানি আইয়ে গাটা পুড়ি যাইতেছে। ফাঁকাটা দিয়েছি, মানে আমাদের বিসি গাছ সব বুড়ি দিতেছে গায়ে। আনন্দীপুর থেকে গাজীপুর গ্রামের যে সড়কটি রয়েছে সেটিতে এখন পায়ে চলাচলের কোনো উপায় নেই। অগত্যা নৌকাই ভরসা। সেই নৌকা নিয়েই এখন বিভিন্ন বাড়িঘরের চিত্র দেখছি আমরা। আমাদের
ঘর বাড়ি সব ডুবে গেছে। আমরা দুইটা ভাত ফাঁকায় খাই দেন, আল্লাহ এ ক্ষমতা রাখে না। এই জায়গাগুলোতে চলাচলের উপযোগিতা না থাকায় মূলত ত্রাণ সরবরাহকারীরা খুব কমই আসতে পারছেন। পানি ভাই আইতে হবে না, সমস্যা হয়েছে এটা। আমরা তো ডোগের বিষ কেন খানা দানা ভাই এখন হাফ ফাটুকা আনছি, বস হাফ ফাটুকায় খামো আর কি, শাক সবজি খামো আর কি। এখন পর্যন্ত এই এলাকার পানি স্থায়ী রয়েছে 15 দিন যাবত। লোকজন জানে টান সব দিতে আছে ওই রোড সাইডে, আমরা তো বেসাইডে স্যার। গরু ছাগল দুগা শেষ, আর একটা গরু আছে এটা ওই পশ্চিমে রাখি আছি। লাকড়ির চুলো, মূলত টিন কেটে একটি চুলো বানিয়ে সেখানে রান্নার ব্যবস্থা করার চেষ্টা করছেন তারা। কোনো বেলায় খেতেও পারছেন, কোনো বেলা পারছেন না, এরকম চিত্রও হয়েছে। এই গৃহিণী যেটি আমাকে জানালেন যে কেউ একজন তাকে 5 কেজি চাল দিয়েছিল, সেই চালের ভাত চড়িয়েছেন, কিন্তু মূলত ভাতটি খাবেন কি দিয়ে, সেই তরকারির ব্যবস্থাপনাটি কিন্তু এখন পর্যন্ত হয়নি। এমনি বাচ্চার কোনো বিস্কিট দিয়ে দেয়, দিয়ে এক প্যাকেট করে মুড়ি চিড়ার ভিতরে, তাই একটু নিয়ে খাওয়াই বাচ্চারে। মানে শালা রাস্তায় ধরেন সব দেশের আশপাশে কিছু দেয় খাইতে আছে। দুর্গম গ্রামগুলোতে এখন পর্যন্ত কোনো ত্রাণ সেবা পৌঁছায়নি। বেসরকারি উদ্যোগে অল্প কিছু পৌঁছালেও তা যথেষ্ট নয় বানভাসী মানুষের জন্য। তাই তাদের আবেদন বর্তমানে যথাযথভাবে ত্রাণ ব্যবস্থাপনার এবং একই সঙ্গে বন্যা পরবর্তীতে চাষাবাদকারীরা বা যারা চাষাবাদ করেন তারা যেন সঠিকভাবে সরকারি সেবা পান, সেটি যেন সরকার এখন থেকেই তদারকি শুরু করে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, লক্ষ্মীপুর। এদিকে কুমিল্লার বুড়িচং উপজেলার গোমতী নদীর বাঁধ ভাঙার পর মুহূর্তের মধ্যে তলিয়ে যায় বুড়বুড়িয়া গ্রাম। সব কিছু ফেলে জীবন বাঁচান সেখানকার বাসিন্দারা। এখনও বাড়িতে ফিরতে পারেননি অনেকেই। প্রায় 30 সেকেন্ডের মাথায় মনে করেন আমাদের ঘরটা একদম বাড়িটা পুরো সম্পূর্ণ ভিলেন করে লাইছে। এখন যে এই জায়গায় একটা বাড়ি ছিল ওইটাও বোঝা যাচ্ছে না, এখন পানি সাগর হয়ে গেছে। এই জায়গাতে এখন ট্রলার চলতেছে অলরেডি। বাঁধের ভাঙা অংশের পাশে পলিথিনের ছাউনি দিয়ে তৈরি খুপড়ি ঘরটি এখন আব্দুর রশিদের আশ্রয়স্থল, সাথে স্ত্রী ও 4 সন্তান। কদিন আগেও তার বাড়িঘর সব ছিল। বানের জলে সব হারিয়ে এখন নিঃস্ব কুমিল্লার বুড়িচংয়ের এই বাসিন্দা। বেঁচে আছেন হারানো স্মৃতি নিয়ে। তরাতরি আমরা শুধু পিন্দনে কাপড় ছিল, আর কোনো কিছু আমরা আনতে পারি নাই। জীবনে মানুষ খালি তো ইচ্ছা জীবনে বাঁচি আমরা আইল। বুড়বুড়িয়া এলাকার পানি কমতে শুরু করেছে, কিন্তু কোথাও মাথা গোজার ঠাঁই নেই। এখনো তলিয়ে আছে জেলা শহরের সাথে যোগাযোগের সংযোগ সড়ক। তাই আশ্রয় কেন্দ্র থেকে বেশিরভাগ মানুষ ফিরতে পারেনি। আমাদের বাড়ি ঘরে পানি খুবই বেশি, বাড়ি ঘরে থাকতে পারি না। আমরা একটা আশ্রয় কেন্দ্র নিয়ে গরু ছাগল নিয়ে রাখছি। এখন খাওয়া দাওয়ারও আমাদের একটু চলাফেরার খুবই অসুবিধা হইতেছে। মাটির ভিটে সম্পূর্ণ যে টিন শেড ঘরগুলো ছিল, ভিটে একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে, তারা উঠতে পারতেছে না। বন্যা কবলিত অনেক এলাকায় ত্রাণের জন্য হাহাকার চলছে। সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ কার্যক্রম চললেও তা পর্যাপ্ত নয় বলে জানান বন্যা দুর্গতরা। দীপ্ত, বার্তাকক্ষ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আজও গণত্রাণ সংগ্রহ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীরা জানান বন্যার পানি কমায় রোগব্যাধি ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় চিকিৎসা সেবার ওপরও জোর দেওয়া হয়েছে। গণত্রাণ সংগ্রহ কর্মসূচির শুরুর দিকে সর্বস্তরের মানুষের বেশ সাড়া পড়ে, তবে এখন তা কমে এসেছে। ওষুধ ও প্রয়োজনীয় জিনিসপত্রের চেয়ে অনেকে কাপড় চোপড় দিচ্ছেন।
ব্যক্তির পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষার্থীরা। ফ্লোটা স্বাভাবিকভাবে অনেকটাই কমে গেছে, কিন্তু আমাদের পাঠাতে হচ্ছে প্রতিনিয়ত খাবার, সেই হিসেবে আসলে আমাদের সব খাদ্যদ্রব্যই কম আসতেছে। এখন যেহেতু পানিটা ওইদিকে কমা শুরু হয়েছে, আমাদের ভারী খাওয়ার প্রয়োজন। এগুলো যারা ম্যানুফ্যাকচার করেন, যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তারা যদি আমাদের কাছে এসে তারা বলতেন যে কোন কোন জিনিসগুলো আমাদের নেওয়া উচিত বা কোন কোন জিনিসগুলো তারা আমাদেরকে দিয়ে হেল্প করতে পারবেন, আমাদের জন্য অনেক ভালো হতো। বন্যার্তদের ত্রাণ সহযোগিতার পাশাপাশি দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। ফেনীতে আবরার ফাহাদ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করে সেবা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যে চর্মরোগ সহ যেই মেডিসিনগুলোকে আমরা আসলে প্রত্যাশা করছি, সেগুলোর প্রোডাকশন নর্মালি অনেক বেশি কম হয় এবং এই ক্রাইসিস মোমেন্টে তার চাহিদা হুট করে অনেক বেশি বেড়ে গেছে। সেই সাথে সাথে এই মেডিসিনগুলোর দামও তুলনামূলক বেশি। ফলাফল হিসেবে আসলে তারা আমাদেরকে সেইভাবে সহযোগিতা করতে পারছে না এবং আমরা আশা করব যে তারা অল্প পরিমাণ হলেও তাদের সর্বোচ্চ চেষ্টা করবে আমাদের যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো ফুলফিল করার জন্য। ফেনীতে 24টি টিম, নোয়াখালীতে 10টি ও কুমিল্লায় 8টি টিম কাজ করছে। এখন পর্যন্ত 11,000 মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আয়োজন করবে বলে প্রত্যাশা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি একথা গণমাধ্যমে বলেছেন। মির্জা ফখরুল আশা প্রকাশ করেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে, তবে কবে নাগাদ নির্বাচন হবে দেশে তা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হবে বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে, বৈঠকে সরকারের গৃহীত পদক্ষেপের ব্যাপারে পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপির নেতারা। তারা তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কার সমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে। না, আমরা কোনো তারিখ বলিনি, ওরা প্রয়োজনে ওনারই তো তারিখ বলবেন, আমরা তো তারিখ বলবো না। রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা সুমন শিকদার নামের এক ব্যক্তিকে হত্যার মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিকেলে এ আদেশ দেয়। টিপু মুন্সিকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ রিমান্ডের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত টিপু মুন্সির 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। এদিকে একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 4র্থ দফায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ঢাকা ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী আদালত এই আদেশ দেন। আওয়ামী লীগ সরকারের মেগা প্রকল্পের নানা দিক খতিয়ে দেখবে অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটি। আজ প্রথম বৈঠক শেষে কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য কথা গণমাধ্যমে জানিয়েছেন। তিনি বলেছেন, টাকা পাচারকারীদের চিহ্নিত করছে তাঁর দল। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানে ব্যাপক লুটপাট, অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। ব্যাংক খাত কয়েকটি শিল্পগোষ্ঠী ও ব্যক্তির হাতে জিম্মি হয়ে পড়ে। এতে সামগ্রিক অর্থনীতিতে বিপর্যয় দেখা দেয়। হু হু করে বাড়তে থাকে খেলাপি ঋণ। অভিযোগ ওঠে মোটা অঙ্কের টাকা পাচারের। এই অবস্থায় দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে শ্বেতপত্র তৈরির উদ্যোগ নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গঠন করে 12 সদস্যের কমিটি। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে প্রথম বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন কমিটির প্রধান। আমরা কোনো সংস্কার কর্মসূচি নিয়ে বেরোচ্ছি না। এই সংস্কার কর্মসূচি সরকারের ভিতরে আলোচনা হচ্ছে, আগামীতে হবে। ওই সংস্কার কর্মসূচিকে কিছুটা নির্দেশনা দেওয়া, কিছুটা পথ প্রদর্শন করার জন্য, তার বিভিন্ন তুলনামূলক গুরুত্বকে বোঝার জন্য এই কমিটি কাজ করবে। এইটা দুর্নীতি ধরার কমিটি না, এইটা হলো দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কী সেটা বলবে। সরকার আলাদা ব্যাংক কমিশন গঠন করবে, তাই শ্বেতপত্র প্রণয়ন কমিটি ব্যাংক বা আর্থিক খাতের মূল্যায়ন করবে না বলে জানান এই অর্থনীতিবিদ। এটা মূলত হলো বর্তমান সরকারকে সাহায্য করার জন্য, তাকে এগিয়ে যাওয়ার হিসেবে এবং পুরনো যে ভুলগুলো হয়েছিল সেগুলি যাতে পুনরাবৃত্তি না হয় সেটার ব্যাপারে
মনোযোগী করার জন্য করা হচ্ছে। স্পেসিফিক প্রজেক্ট ধরে খুব বেশি আলোচনার সুযোগ নাই, তবে আমরা মেগা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। মেগা প্রজেক্ট আলোচনা করতে গিয়ে যদি কোনো একটি বিশেষ প্রজেক্টের উপর মনোযোগ দিতে হয়, সেটা হয়তো আমার সহযোগীরা দিবেন। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা বেশ জটিল প্রক্রিয়া উল্লেখ করে যারা পাচার করেছেন তাদের শাস্তি নিশ্চিতের ওপরও জোর দেন দেবপ্রিয় ভট্টাচার্য। টাকা পাই বা না পাই, লোকগুলোকে শাস্তি পেতে হবে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে সংবিধান পুনর্লিখন জরুরি বলে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী রিয়াজ। আজ রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক আলী রিয়াজ কথা বলেন। সিজিএসের এই উপদেষ্টা তার মূল বক্তব্য তুলে ধরার পর প্রশ্নোত্তর পর্বে দেশের সংবিধান, গণতন্ত্র, নির্বাচন সহ নানা বিষয়ে কথা বলেছেন। জানিয়েছেন বাংলাদেশের সংবিধানের পুনর্লিখন করতে হবে। একই ব্যক্তির সর্বোচ্চ 2 মেয়াদে সরকার প্রধান থাকা উচিত নয় বলেও মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। একটা সংবিধানের 1/3 হাতি দিতে পারবেন না, এবং 1/3 মানে কি? এর মধ্যে এমন সব বিষয় আছে যেগুলি আপনি না সরালে আসলে কোনো অবস্থাতেই কিছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। পুনর্লিখন ছাড়া ব্যান্ডেড দিয়ে কাজ হবে আমি মনে করি না। ব্যান্ডেডে কাজ, এমনকি ব্যান্ডেড লাগাবার জায়গাও আর রাখা হয়নি এই সংবিধানে, এমন ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা যত ভালোই হোক, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়। আজ ঢাকায় সুজনের আলোচনা সভায় বিশেষজ্ঞরা এমন কথা জানিয়েছেন। তারা বলেছেন, মনোনয়ন বাণিজ্য বন্ধের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা জরুরি। সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা কবচ, এমন প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার দেশের নির্বাচনী ব্যবস্থা সংস্কারে করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। আন্তর্জাতিক আইন এবং চুক্তি অনুযায়ী কিছু মানদণ্ডের কথা বলা আছে। বৈঠকে অংশ নেওয়া নির্বাচন বিশ্লেষক, বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিকল্প নেই। আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারটা একটা পার্মানেন্ট হিসেবে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। স্টুডেন্ট আন্দোলন করেছে, তাদের একটা স্টুডেন্ট পার্লামেন্ট ইমিডিয়েটলি গঠন করা উচিত। এই সংসদে সবার প্রথম কাজ হচ্ছে রাষ্ট্রের প্রতিটি ভোটারের যে মতামত মূল্যায়ন, সেটার জন্য একটা মূল্যায়নের ব্যবস্থা করা হয়। না ভোটটা যদি করতে হয় তাহলে এটা আসলে মিনিংফুল না ভোট করতে হবে। ইলেকশনটা কেমন হলো, তার কোয়ালিটি কেমন, এটা দেখার একমাত্র ব্যবস্থা হচ্ছে ইলেকশন পর্যবেক্ষণ। বক্তারা জানান, নির্বাচন ব্যবস্থা যতই ভালো করা হোক না কেন, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইলেকশন কমিশন যতই শক্তিশালী করুন, তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটা, এটা হয়তো অনেক দেশের জন্য অগণতান্ত্রিক মনে হবে, কিন্তু আমাদের জন্য, আমাদের সিস্টেমে এটা ইনএভিটেবল হয়ে গেছে। যতদিন পর্যন্ত এই নমিনেশন প্রথা থাকবে, অতদিন পর্যন্ত কোনো করাপশন মেটানো সম্ভব না। যে একতরফা নির্বাচন কোনো নির্বাচন নয়, নির্বাচন মানে বিকল্প থাকতে হবে, বিকল্প থেকে বেছে নেওয়া। তো এটার একটা যে আপিল করার একটা প্রক্রিয়া চলছে, আমরা আশা করব যে আপিলের মাধ্যমে বলে দেবে এটা কোনো নির্বাচনই হয় নাই। আলোচকরা জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ছাত্র জনতার পরামর্শে নির্বাচন বিধিমালা আইন সংস্কার ও স্বচ্ছভাবে প্রণয়ন করা প্রয়োজন। সেই ডেটাগুলো। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন গণমাধ্যম ও বিরোধী দলের ফেসবুক পেজে ভুয়া ফেসবুক প্রোফাইল থেকে নানা মন্তব্য করা হয়েছিল। আর এসব ফেসবুক প্রোফাইল পরিচালিত হয়েছে বট নেটওয়ার্কের মাধ্যমে। গবেষণা প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব আজ এ তথ্য নিশ্চিত করেছে। বট নেটওয়ার্ক মূলত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যেখানে বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হয়। এর মাধ্যমে একটি তালিকা থেকে নির্দিষ্ট শব্দ ধরে স্বয়ংক্রিয়ভাবে পোস্ট বাছাই করা হয়। গবেষণায় দেখা যায়, বট নেটওয়ার্কটি সক্রিয় হয় 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে। জুন পর্যন্ত এই নেটওয়ার্ক ঘুরে ফিরে 474টি একই ধরনের রাজনৈতিক মন্তব্য করেছে। এগুলো নির্বাচনের আগে তৈরি করা হয়, কিন্তু বট নির্বাচনের পরও একই মন্তব্য পোস্ট করে গেছে। এই নেটওয়ার্ক 42টি ফেসবুক পেজকে টার্গেট করে, যেগুলো মূলত বিভিন্ন গণমাধ্যম ও আওয়ামী লীগের প্রতিপক্ষের। এর মধ্যে অনেকগুলো পেজ প্রথম সারির গণমাধ্যমের। ফেসবুক পোস্টে নির্দিষ্ট কিছু রাজনৈতিক শব্দ পেলে বট তাতে ঝাঁপিয়ে পড়ে।
গবেষণায় দেখা গেছে ফেসবুক প্রোফাইলগুলো থেকে আওয়ামী লীগের পক্ষে 197টি পোস্টে একযোগে 21,000-এর বেশি মন্তব্য করা হয়েছে। তথ্য বিশ্লেষণ করে দেখা যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয় চলতি বছরের 7 জানুয়ারি আর ভুয়া প্রোফাইলগুলো সক্রিয় হয় গত বছরের জুন থেকে নভেম্বরের মধ্যে। এমন 1369টি ফেসবুক প্রোফাইলের একটি বট নেটওয়ার্কের সন্ধান মিলেছে। ডিসমিস ল্যাবের গবেষণা বলছে বট নেটওয়ার্ক গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্ভুল তথ্য ব্যবস্থার ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি নির্দিষ্ট কিছু দৃষ্টিভঙ্গি প্রচারের মাধ্যমে মানুষের ওপর প্রভাব ফেলতে পারে। এই কারসাজি জনমতের মেরুকরণ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি আস্থা নষ্টও করতে পারে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। জাপানের দক্ষিণাঞ্চলে 198 কিলোমিটার বেগে আছড়ে পড়েছে টাইফুন শানশান। এতে এখন পর্যন্ত 3 জনের প্রাণ গেছে। ঝড়ে আহত হয়েছে অন্তত 39 জন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 8টার দিকে ঘন্টায় 198 কিলোমিটার বেগে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুর কাগোশিমা শহরের উপকূলে আছড়ে পড়ে শানশান। স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে শানশান এই অঞ্চলে আঘাত হানার সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। ঝড় বৃষ্টির কারণে বর্তমানে দ্বীপটির প্রায় 2,55,000 বাড়িঘর বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। বিমান ও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কিউশুতে তাণ্ডব চালানোর পর ক্রমশ দেশের মধ্য ও উত্তরাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। পাকিস্তান সিরিজের পরেই হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহের বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুরে পরিচালকদের সভা শেষে জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানিয়েছেন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের টেন্ডার বাতিল করা হয়েছে। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন বিসিবি সভাপতি। দায়িত্ব নেয়ার 1 সপ্তাহ পেরোতেই গলদঘর্ম বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। জানালেন যেখানেই হাত দিচ্ছেন সেখানেই অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার প্রমাণ পাচ্ছেন। তাই ঘোষণা দিলেন স্বাধীন অডিট ফার্মের মাধ্যমে সব খতিয়ে দেখার। আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট অডিট ফার্ম খুব শীঘ্রই দিব। টপ 4 ফার্মের মধ্যে একটা যে অডিট করবে এটা দিয়ে শুরু করছি। প্রথম একটা যে স্টেডিয়াম পূর্বাঞ্চলে হওয়ার কথা ছিল সেই ওই স্টেডিয়ামের টেন্ডার প্রসেসটা আমরা কালকে লাস্ট ডেট ছিল, এটা ক্যান্সেল করেছি আমরা। তৃতীয় বিভাগের বাছাই খেলতে 5 লাখ টাকার এন্ট্রি ফি বাতিল করা হয়েছে। 2023 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশেরও ঘোষণা দেন তিনি। আমাদের যে একটা কোয়ালিফাইং ছিল আপনারা জানেন, 3rd ডিভিশন কোয়ালিফাইং, অনেক টিম পার্টিসিপেট করতো। ওটা বেশ কি বন্ধ ছিল না, 1-2 টিম পার্টিসিপেট করতো, যেটা আমার মনে হয়েছে যে এটা আমাদের রিভাইভ করাটা খুব জরুরি। কনফার্ম করেছি আমরা এই কোয়ালিফাইংটা নতুন করে মানে ফ্রুটফুলি চালু করবো। নট 2 টিম যারা 5 লাখ টাকা না কত আপনার ফিস ছিল ওইটা আর থাকবে না। এটা আগে যেরকম ছিল রিজনেবল 20-25 হাজার টাকা ফিস দিয়ে আমরা শুরু করবো আর কি। সাকিব আল হাসান নিয়মিত সিরিজ খেলতে পারবেন কিনা জানালেন বোর্ড সভাপতি। পার্মানেন্ট এনএসি তো দেওয়া হবে না, বাট অলরেডি একটা এনএসি ওর আছে। ও আপনি জানেন কাউন্টি খেলতে যাওয়ার কথা সারেতে, আমি যেটা দেখেছি। আমার আগে আমি যেদিন কাজ পেয়েছি তারও আগে সে এনএসিটা নিয়ে নিয়েছে। তো এই সিরিজে মানে এখন হয়তো আসবে না, ইন্ডিয়া সিরিজটা বাড়ি থেকে খেলবে যেহেতু তাকে এনএসি দিয়ে দেওয়া হয়েছে। আমরা ইন্ডিয়া সিরিজের পরে ডিসাইড করব যে কি তারপরে নেক্সট প্ল্যান হবে। বিসিবির এই সভায় পদত্যাগপত্র জমা দিয়েছেন নারী ক্রিকেট উইং এর চেয়ারম্যান শফিউল আলম নাদেল। তেমন কোনো দোষ ছিল তাদের একটা হিয়ারিং। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি এখনকার দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। জাতিসংঘের গুম ও নির্যাতন বিরোধী সনদে সই করেছে বাংলাদেশ। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 52, এখনো পানিবন্দী লাখ লাখ মানুষ। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের আয়োজন করবে, প্রত্যাশা বিএনপির। গত সরকারের মেগা প্রকল্প খতিয়ে দেখবে শ্বেতপত্র প্রস্তুত কমিটি। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য ও বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।